হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস ইউটিউব চ্যানেল ওয়ান্স अगेन। আজকে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সম্পর্কে ডিসকাস করব এবং পার্টিকুলার কিছু সার্কিটের ক্ষেত্রে, বিশেষ করে যেগুলো সিমেট্রিক সার্কিট হয়, তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা কীভাবে নির্ণয় করব এবং বাই ইউজিং কেসিএল। তো তোমরা ইকুইভ্যালেন্ট সার্কিট নির্ণয়, বিশেষ করে সিমেট্রিক সার্কিটের অনেক কিছু শর্টকাট নিয়ম অনেকেই শিখে থাকো। তো আজকে আমরা একটা বেসিক মেথডের সাহায্যে করব, যেটাকে বলা হয় কেসিএল বা কিরচফস কারেন্ট ল। কিন্তু কিরচফস কারেন্ট লটাকে আমরা একটু ইন্টেলিজেন্টলি অ্যাপ্লাই করব। ইন্টেলিজেন্টলি অ্যাপ্লাই করবো মানে কি, দেখো কিরচফস কারেন্ট ল আমরা এরকম পড়েছি যে কিরচফস কারেন্ট ল হয় সামেশন আই, ওকে, এইভাবে আমরা জানি যে সামেশন আই ইনওয়ার্স ইকুয়াল টু জিরো, আদারওয়াইজ সামেশন আই আউটওয়ার্স ইকুয়াল টু জিরো। এই ফর্মুলাটা আমরা অনেক সময় দেখেছি, এইভাবে আমরা লিখি সামেশন আই ইনওয়ার্স মানে সমস্ত অন্তর্মুখী কারেন্টের যোগফল জিরো, অথবা আমরা বলি সামেশন আই সমস্ত আউটগোয়িং কারেন্টের যে সাম সেটা জিরো। তো আমরা যে কোনো একটাকে ব্যবহার করব, সাধারণত আমরা আউটগোয়িং কারেন্টটাকে ব্যবহার করি, সামেশন আই আউটগোয়িং। দেখো এটা কীভাবে আমরা ব্যবহার করতে পারি। মনে করো সাপোজ কোনো একটা পার্টিকুলার পয়েন্ট আছে, তো সেই পার্টিকুলার পয়েন্টের সাপেক্ষে মনে করো বিভিন্ন ব্রাঞ্চে কারেন্ট রয়েছে, ঠিক আছে, এইভাবে। তাহলে মনে করো সাপোজ এই পয়েন্টের সাপেক্ষে আমাকে কেসিএল অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা কি করব, ওই পয়েন্টে একটা পার্টিকুলার আর মনে করো ভোল্টেজ আমি এক্স ধরে নিলাম, ক্লিয়ার। এবারে সেই অনুযায়ী এই দিকের ভোল্টেজ মনে করো V1 ধরলাম, এদিকের V2 ধরলাম, এদিকে V3 ধরলাম, এদিকে V4 ধরলাম। আর এই রেজিস্ট্যান্সগুলো মনে করো সাপোজ সেমই আছে, আলাদাও থাকতে পারে। তাহলে আমি মনে করি এই পয়েন্টে যদি আমরা কেসিএল ইউজ করি, তার মানে কি হবে, এই পয়েন্ট থেকে সব কারেন্টগুলো আউটওয়ার্ডস যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে কি করবো, এক্স মাইনাস V1/R। তাহলে সমস্ত যদি আউটওয়ার্ডস বলি, তাহলে বলবো এক্স মাইনাস V1/R প্লাস বলবো এক্স মাইনাস V2/R প্লাস বলবো এক্স মাইনাস V3/R প্লাস বলবো এক্স মাইনাস V4/R। তাহলে সব কারেন্টগুলো দেখো আউটগোয়িং এবং সেগুলোর যে সাম হবে সেটা জিরো হয়ে যাবে। তাহলে এই যে বিষয়টা, এই ফর্মুলাটা আমরা ইউজ করবো বেসিক্যালি, সমস্ত আউটগোয়িং কারেন্টের যোগফল জিরো কোনো একটা পার্টিকুলার পয়েন্টে বা কোনো একটা পার্টিকুলার পয়েন্ট যেখান থেকে অনেকগুলো রেজিস্ট্যান্স বা অনেকগুলো শাখা বেরিয়েছে, ওকে। তো দেখো সেইটা আমরা এই যে ইউজ করে আমরা বিভিন্ন সিমেট্রিক সার্কিটের ক্ষেত্রে, বিশেষ করে আমরা বাই ইউজিং দিস কেসিএল আমরা কিন্তু ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করতে পারবো, ওকে। তো এইখানে বেসিক্যালি যেটা করা হয়, দেখো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করার জন্য যে কনভেনশনাল মেথড, সেই কনভেনশনাল মেথডের সাহায্যে আমরা কি করার চেষ্টা করি সবসময়, যে কতগুলো রেজিস্ট্যান্স সিরিজ আছে, কতগুলো রেজিস্ট্যান্স প্যারালালে আছে, সেগুলো দেখার চেষ্টা করি। কিন্তু এইখানে আমরা কি করব, আমরা সম্পূর্ণ একটু আলাদাভাবে করব, মানে সেইটা আমাদের অনেক ক্ষেত্রে দেখা যাবে সেইটা কি হবে, সেইটা হচ্ছে দেখারই প্রয়োজন হবে না। যেমন দেখো ফর এক্সাম্পল, যদি আমরা বলি এই সার্কিটটার ক্ষেত্রে একটা মনে করো কি করবো, আমরা প্রথমে যে দুটো পয়েন্টের মধ্যে আমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করতে দেবে, প্রথমে সেই দুটো পয়েন্টের মধ্যে একটা ব্যাটারিকে আমরা চুজ করে নেবো, ভালো করে বুঝো, একটা ব্যাটারি চুজ করে নেবো এবং সেই ব্যাটারির একটা ভোল্টেজ আমরা এজিউম করব। দেখো ভোল্টেজ আমরা ভিও এজিউম করতে পারি ইন জেনারেল, কিন্তু আমি ভি এজিউম করলে কি হবে, ক্যালকুলেশনের খামোখা জটিলতা বাড়বে। তার জন্য আমরা কি করব, ভি এজিউম না করে সিম্পল আমরা একটা 100 ভোল্ট ব্যাটারি মনে করো, 100 ভোল্ট ব্যাটারি মনে করো এখানে জুড়ে দিলাম। তার ফলে কি হবে, এই 100 ভোল্ট প্রথমত 100টাকে নিয়ে ক্যালকুলেশন করতে সুবিধা হবে, দ্বিতীয়ত 100টাকে ডিভাইড করতে, মাল্টিপ্লাই করতে সুবিধা। মনে করো যদি 2 দিয়ে ভাগ করি 50 হবে, যদি 4 দিয়ে ভাগ করি 25 হবে, তাহলে সুবিধা। এবার দেখো সেকেন্ড থিং কি, যখনই আমরা এখানে 100 ভোল্ট বললাম মানে এই দিকটা হাই ভোল্টেজ, এই দিকটা লো ভোল্টেজ, তাহলে আমরা কি করব, এই দিকটাতে আমি যদি 100 ধরে নিই, মনে করো এই দিকের ভোল্টেজ যদি আমি 100 ধরে নিই, তাহলে দেখো এই দিকের ভোল্টেজ কিন্তু জিরো হয়ে যাবে। সেক্ষেত্রে উল্টোও করতে পারতাম, এইদিকে মনে করো যদি আমরা 200 ধরি, তাহলে এইদিকে ধরতে হবে 100, অন্যরকমও করতে পারি। মানে মোট কথা হচ্ছে এই দুটো পয়েন্টে আমি যাই ভোল্টেজ ধরি না কেন, ডিফারেন্স যেন 100 থাকে। তাহলে সেক্ষেত্রে সবচেয়ে বেস্ট চয়েস কি, 100 এবং 0, বোঝা গেল। তাহলে দেখো আমরা যদি এই দুটো পয়েন্টের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স জানি এবং যদি এখানে কারেন্ট সাপোজ আমি মনে করি আই, তাহলে দেখো এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে সার্কিটটার, এই সার্কিটটার কিন্তু ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হওয়া উচিত 100/I। বাস, আমাদের কোনো রেজিস্ট্যান্স প্যারালাল সিরিজে দেখার দরকার নেই, আমরা কি নির্ণয় করব, আই নির্ণয় করব, যে এই সার্কিটটার আই কত। একবার যদি আমরা কারেন্টটা বুঝতে পেরে যাই, তাহলে এটা আমরা 100 ধরেছি, তাহলে 100/বাই কারেন্ট করলে আমাদের আর ইকুইভ্যালেন্ট চলে আসবে। যদি এখানে ভি ধরতে, তাও V/I করলেও চলে আসতো, ওকে। এইবারে দেখো নেক্সট আমাকে সার্কিটটার সিমেট্রি থেকে একটু পোটেনশিয়াল ডিভিশন করতে হবে, পোটেনশিয়াল ডিস্ট্রিবিউশন করতে হবে। পোটেনশিয়াল ডিস্ট্রিবিউশনের আগে কারেন্ট ডিস্ট্রিবিউশন করে নিলে আরো ভালো। কেন বলছি দেখো, কারণ দেখো এই যে আই কারেন্টে যাচ্ছে, তুমি যদি দেখো এখানে 3টে পাত রয়েছে, আই কারেন্ট 3 ভাগে ভাগ হবে, একটা হচ্ছে সোজা, একটা হচ্ছে এইদিকে দুটো পাত। এবং সিম্পল দেখো সিমেট্রি থেকে আমরা বুঝতে পারছি যে এই দুটো ব্রাঞ্চে যা কারেন্ট যাবে সেটা সেম হওয়া উচিত। তাহলে মনে করো এই ব্রাঞ্চে যদি কারেন্ট I1 হয়, তাহলে এই ব্রাঞ্চেও কারেন্ট I1 হবে। তাহলে বলো এইদিকে কারেন্ট কত হবে, এদিকে অন্য একটা কিছু ধরে নিই I2। তাহলে দেখো মোট কারেন্ট I = কত, 2I1 + I2। তাহলে এই ইকুয়েশনটা মডিফাই হয়ে কি হবে, 100/2I1 + I2। তার মানে বেসিক্যালি আমাকে I1 এবং I2 নির্ণয় করতে হবে। এবারে দেখো এই I1 I2 নির্ণয় করার জন্য আমরা কেসিএল ইউজ করব বেসিক্যালি। তো কেসিএল ইউজ করার জন্য আমরা কি করব,
প্রথমে আমরা সার্কিটটা সিমেট্রি থেকে বুঝতে পারছি যে এই পুরোটা যদি ভোল্টেজ ডিফারেন্স 100 হয় তাহলে নিশ্চয়ই এইখানটার ভোল্টেজ 50 হবে, কারণ এটা একদম সিমেট্রিক মিড পয়েন্ট, ভেবে দেখো 50 হবে। এবারে মনে করো সাপোজ এইখানে যদি i1 কারেন্ট, এখানে যদি i2, তাহলে দেখো এইখানে যেহেতু এই দুটো পয়েন্টের মধ্যে ভোল্টেজ 50 ভোল্ট, তাহলে এখানে যদি i2 কারেন্ট যায়, এখানে অবশ্যই i2 কারেন্ট যাবে, 50 ভোল্ট আছে, তাহলে বাকি i1 কারেন্ট এইখান থেকে আসতে বাধ্য, এইখান থেকে আসতে বাধ্য i1, তার মানে দেখো এখানে মিলে এসে 2i1 প্লাস i2 হবে এবং সেম কারেন্ট i এখানে আসতেই হবে। বেসিক থিংস। এইবারে দেখো মনে করো সাপোজ আমি এই পয়েন্টের ভোল্টেজ ধরে নিলাম x ফর এক্সাম্পল, তাহলে এই পয়েন্টের ভোল্টেজও x হতে বাধ্য, কারণ এইখানেও রেজিস্ট্যান্স r আছে, এখানেও i কারেন্ট, এখানেও i কারেন্ট, এখানেও রেজিস্ট্যান্স সেম, তাহলে ভোল্টেজ ডিফারেন্সও সেম হওয়া উচিত। সিমিলারলি দেখো এখানেও তো r রেজিস্ট্যান্স i1 আছে, তাহলে ভোল্টেজ ডিফারেন্স এই দুটো পয়েন্টের যা ভোল্টেজ ডিফারেন্স হবে এই দুটো পয়েন্টে তাই ভোল্টেজ ডিফারেন্স হওয়া উচিত। তাহলে এখানে যেহেতু x ভোল্টেজ ডিফারেন্স, এখানে x কি করলে হবে, যদি এই পয়েন্টটার 100 মাইনাস x হয় তাহলে এই পয়েন্টটারও কত হবে 100 মাইনাস x, ভেরি সিম্পল, কারণ এই দুটো পয়েন্টের মধ্যে যা ভোল্টেজ ডিফারেন্স এই দুটো পয়েন্টের মধ্যেও তাই ভোল্টেজ ডিফারেন্স আসা উচিত। আচ্ছা, তাহলে দেখো ভোল্টেজ এবং কারেন্ট ডিস্ট্রিবিউশন হয়ে গেছে, আমার কাজ অর্ধেক হয়ে গেছে। তাহলে এই পয়েন্টের সাপেক্ষে মনে করো আমি কেসিএলটা ইউজ করছি, অ্যাপ্লাইং কেসিএল উইথ রেসপেক্ট টু পয়েন্ট x, পয়েন্টটাকে আমি x বলে দিচ্ছি, অ্যাপ্লাইং কেসিএল অ্যাট x। তাহলে x পয়েন্টে যদি আমরা মনে করি কেসিএল অ্যাপ্লাই করি তাহলে কি হবে বলো, x মাইনাস 0, x মাইনাস 50, x মাইনাস 100 মাইনাস x। দেখো এখান থেকে এই দিক বরাবর যদি আমরা আউটগোয়িং ধরি তাহলে x একটা হচ্ছে x মাইনাস 0 আপন r প্লাস x মাইনাস 50 আপন r প্লাস কি হবে x মাইনাস 100 মাইনাস x আপন r, বাস ক্যালকুলেশন করো। তাহলে দেখো যদি আমরা বলি ইকুয়াল টু 0, তাহলে যদি আমরা বলি r হচ্ছে যে এলসিএম, তাহলে কি হবে এটার মানে, তাহলে x প্লাস x মাইনাস 50 প্লাস x মাইনাস 100 প্লাস x ইকুয়াল টু 0। তাহলে দেখো 1 1 2 2 4, তাহলে 4x, তাই তো, তাহলে 4x মাইনাস 150 ইকুয়াল টু 0, 4x মাইনাস 150 ইকুয়াল টু 0। তাহলে বলো x কত হবে, এখান থেকে বলো x কত হবে, তাহলে 4x ইকুয়াল টু আমরা পাচ্ছি কত 150 বাই, সরি x ইকুয়াল টু কত পাচ্ছি 150 বাই 4, 150 বাই 4 মানে 75 আপন 2, তাহলে 75 আপন 2 আমরা x পেয়ে গেলাম। x কত পেলাম 75 আপন 2। তাহলে যদি একবার x পেয়ে যায় আর i1 i2 পেতে কোনো অসুবিধা আছে, কোনো অসুবিধাই নেই। i1 কত x আপন r, i1 কত x আপন r, i2 কত, ভেরি সিম্পল, i2 হচ্ছে কত 50 আপন r, কারণ i2 দেখো 50 ভোল্টেজ ডিফারেন্স, তাহলে 50 আপন r, তাহলে x আপন r এবং 50 আপন r, x কত 75, তাহলে 75 আপন 2r, 75 আপন 2r, তাহলে দেখো i1 কত চলে আসবে 75 আপন 2r। ওকে, এবার দেখো এই i1 আর i2 এর ভ্যালুগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স চলে আসবে। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা নির্ণয় করতে হলে কি বলবো 100 ডিভাইড বাই, দেখো তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করতে হলে আমরা কি বলবো যে r ইকুইভ্যালেন্ট যেটা হবে সেটা হচ্ছে 100 ডিভাইড বাই টোটাল কারেন্ট কত ছিল 2i1 প্লাস i2, 2i1 প্লাস i2। তাহলে দেখো বসিয়ে দাও মান 100 ডিভাইড বাই 2i1 মানে কত 2 ইন্টু 75 আপন 2r প্লাস i2 মানে কত, i2 হচ্ছে 50 আপন r। ওকে, তাহলে দেখো এখানেও যদি আমরা বলি 100 আপন, এবার দেখো 2 ইন্টু 75 মানে 150, ওকে 150 আপন 2r প্লাস এইখানে 2 দিয়ে গুণ করে দাও উপর নিচে, তাহলে কত হবে 100 আপন 2r। তাহলে এই 2rটা উপরে চলে যাবে, তাহলে 100 ইন্টু 2r ডিভাইড বাই 150 প্লাস 100 মানে 250, তাহলে 200 বাই 250 হয়ে গেল নাকি, 200 বাই 250। তাহলে আর ইকুইভ্যালেন্ট যেটা আসছে সেটা কত হবে দেখো 200r ডিভাইড বাই 250, কেটে দাও, তাহলে 4r বাই 5, 4r বাই 5, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। দেখো 0 0 কেটে গেল, 5 4 20, 5 5 25, 4r বাই 5, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স চলে এলো 4r বাই 5। তাহলে দেখো আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করলাম কি হবে কারেন্ট নির্ণয় করে, তারপরে কি করলাম ভোল্টেজ ডিভাইড বাই কারেন্ট মানে রেজিস্ট্যান্স। তাহলে পুরো সার্কিটটা যদি কারেন্ট পেয়ে যায়, পুরো সার্কিটটা যদি ভোল্টেজ ডিফারেন্স পেয়ে যায়, তাহলে পুরো সার্কিটের রেজিস্ট্যান্স বের করে বহু দিচ্ছি ভি আপন আই। ক্লিয়ার? দেখো এরকম ধরনের আরো কয়েকটা সার্কিট আমি করে দেখাবো, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো এখানে আরেকটা সার্কিট রয়েছে, খুব পপুলার সার্কিট, তোমরা জানো এই 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 কিউব দিয়ে 3 রকমের কোশ্চেন হতে পারে। কেমন না, এই দুটো পয়েন্টের সাপেক্ষে দিতে পারে, এই পয়েন্ট এই কর্নারের সাপেক্ষে দিতে পারে, আবার এই মানে একটা হচ্ছে বডি ডায়াগোনাল, একটা হচ্ছে ফেস ডায়াগোনাল, আর একটা হচ্ছে যে এজ। ঠিক আছে, আমি 3টে কোশ্চেনে নিয়েছি। দেখো এটা হচ্ছে যে ফেস ডায়াগোনাল, আর একটা হচ্ছে যে এজের সাপেক্ষে। তো দেখো সেম মেথডে করবো, হ্যাঁ আলাদা কোনো মেথড আমরা ইউজ করবো না, সেম মেথডে করবো। তাহলে বলো প্রথমে কি করতে হবে,
প্রথমে এ এবং বি পয়েন্টের মধ্যে একটা ব্যাটারিকে কানেক্ট করতে হবে, এ এবং বি পয়েন্টের মধ্যে একটা ব্যাটারিকে কানেক্ট করতে হবে, এবং সেই ব্যাটারিটা আমরা ভোল্টেজ ধরবো 100 ভোল্ট। আমি বলছি অন্য ধরলে হবে, তোমরা শুধু ভি ধরে করলেও হবে, সেম সেম বিষয় হবে, করে দেখবে সেম আসবে। তাহলে দেখো এই পয়েন্টের ভোল্টেজ যদি 100 বলি, তাহলে এই পয়েন্টের ভোল্টেজ হয়ে যাবে 0। এবারে দেখো কারেন্ট ডিস্ট্রিবিউশন করো, সিমেট্রিক পাথ দেখো এখানে 3টে পাথের সিমেট্রিক, এই পাথ দিয়ে এইখানকে যেভাবে যাচ্ছে, এই পাথ দিয়ে এইখানে সেভাবে যাচ্ছে, ওকে। আর যদি এই পাথ দিয়ে যায় সেম, তিনটে দেখো সিমেট্রিক পাথ। কি করে বুঝছি? কতগুলো রেজিস্ট্যান্স দেখো, 1 2 3 রেজিস্ট্যান্স এদিকে যাচ্ছে, 1 2, তারপরে 3 রেজিস্ট্যান্স এদিকে যাচ্ছে, এখানে দেখো 1 2 3 রেজিস্ট্যান্স আছে, ওখানে পেয়ে যাচ্ছে। এবং সবগুলো দেখো প্রত্যেকটা পয়েন্টে যদি তোমরা দেখো যে পাথ দিয়েও যাও না কেন, প্রত্যেকটা ব্রাঞ্চ পয়েন্টের সিমিলার এনভায়রনমেন্ট মিলবে, ওকে। তাহলে দেখো আমরা যদি এইদিকে কারেন্ট I1 বলি, মানে এই মোট কারেন্ট যদি I হয় ভেবে দেখো, তাহলে এইদিকেও I1 হবে, এদিকেও I1 হবে, এদিকেও I1 হবে। তার মানে সিম্পল I1 নির্ণয় করলেই আমরা কিন্তু আর ইকুইভ্যালেন্ট পেয়ে যাব বাই আওয়ার ফর্মুলা 100 ডিভাইড বাই 3I1। 100 ডিভাইড বাই I ইকুয়াল টু কি 3I1, তাহলে 100 ডিভাইড বাই 3I1 হয়ে যাবে, এইটা হয়ে যাবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তার মানে I1 বের করতে হবে। তাহলে নেক্সট আমাদের কি করতে হবে? নেক্সট করতে হবে ভোল্টেজ ডিস্ট্রিবিউশন। নেক্সট করবো আমরা ভোল্টেজ ডিস্ট্রিবিউশন। তাহলে দেখো ভোল্টেজ ডিস্ট্রিবিউশন কীভাবে করা যেতে পারে, একটা বিষয় ভেবে দেখো, এখানে এইটা 100 ভোল্ট, তো তাহলে এইখান থেকে যখন এইখানে যাচ্ছে দেখো এইটা একদম মিড পয়েন্ট। সিমিলারলি দেখো, ভেবে দেখো, তাই কি না, এটা তো মিড পয়েন্ট হচ্ছে না। তাহলে দেখো এক কাজ করো, আমরা সাপোজ এই পয়েন্টটার যে, আচ্ছা যেহেতু এই থেকে কারেন্ট I1 আসছে, তাহলে দেখো তাহলে এইখানেও কারেন্ট I1 হতে হবে, এইখানেও কারেন্ট I1 হতে হবে, এইখানেও কারেন্ট I1 হতে হবে, ওকে। তিনটে দিয়ে কারেন্ট I1 হতে হবে। আচ্ছা এবারে দেখো যদি মনে করো আমি ধরে নিই যে এই পয়েন্টের পোটেনশিয়াল হচ্ছে যে এক্স, ভেবে দেখো এই পয়েন্টে যদি পোটেনশিয়াল এক্স ধরি, তাহলে দেখো এইটাও সেম 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 এনভায়রনমেন্ট আছে, এক্স হবে, আর এইটাও এক্স হবে, দেখো তো ঠিক কিনা? কারণ দেখো এইখানেও I1, এখানেও I1, এখানেও I1, তাহলে কি হচ্ছে সেম রেজিস্ট্যান্স, সেম ভোল্টেজ ডিফারেন্স হওয়া উচিত, 0 - x 0 - x 0 - x, দেখো সেম কারেন্ট আছে, তাহলে সেম ভোল্টেজ হবে। আচ্ছা আবার দেখো এইখানেও তো I1 আছে, তাহলে এটা যদি 100 হয়, তাহলে এখানে কত হওয়া উচিত? 100 - x। তাহলে এখানে যদি 100 হয়, এখানে কত হওয়া উচিত? 100 - x। এখানে যদি 100 হয়, এখানে কত হওয়া উচিত? 100 - x। দেখো তো ক্লিয়ার কিনা? তাহলে দেখো বিভিন্ন পয়েন্টের পোটেনশিয়াল পেয়ে গেছি। বিশেষ করে যে পয়েন্টে আমরা অ্যাপ্লাই করতে চাইবো কেসিএল, মনে করি এইখানে কেসিএল অ্যাপ্লাই করতে চাইছি, তাহলে এইখানে এদিক থেকে একটা, এদিকে ভোল্টেজ চাই, এদিক থেকে ভোল্টেজ চাই, এদিকে ভোল্টেজ চাই, পেয়ে গেছি। ক্লিয়ার? যে পয়েন্টে খুশি আমরা কেসিএল ইউজ করতে পারি এই দুটো পয়েন্ট বাদ দিয়ে। তাহলে মনে করো এইখানে কেসিএল, এই এক্স পয়েন্টে কেসিএল নির্ণয় করছি, তাহলে অ্যাপ্লাইং কেসিএল এট এক্স, অ্যাপ্লাইং কেসিএল এট এক্স, ওকে। তাহলে দেখো কি হবে, এক্স মাইনাস 0 বাই আর, তার মানে এক্স বাই আর, প্লাস কি হবে দেখো এক্স মাইনাস 100 - x, এক্স মাইনাস 100 - x, তাহলে এক্স মাইনাস 100 - x আপন আর, প্লাস এক্স মাইনাস 100 - x আপন আর ইকুয়াল টু 0। ক্লিয়ার? দেখো 100 - x কেন হচ্ছে বলো তো, দুটো পয়েন্টের মধ্যে ডিফারেন্স এক্স চাই, কারণ দেখো যেখানে কারেন্ট I1 আছে সেখানে যেহেতু রেজিস্ট্যান্স সেম, রেজিস্ট্যান্সের জন্য সেম ভোল্টেজ ডিফারেন্স হওয়া চাই। তাহলে দেখো এখানে কি হবে, এক্স আপন আর, প্লাস এখানে হয়ে যাবে এক্স মাইনাস 100 প্লাস এক্স আপন আর, এখানেও তাই হবে, তাহলে ইন্টু 2 করে দাও ইকুয়াল টু 0। তাহলে আর যদি আমার লসাগু হয় এখানে, তাহলে আলটিমেটলি দেখো এক্স প্লাস 2x ইন্টু 2 4x মাইনাস 200 ইকুয়াল টু 0। তার মানে আলটিমেটলি কত হবে বলো, 4x 5x মাইনাস 200, তাই তো 5x মাইনাস 200 ইকুয়াল টু 0। তার মানে x ইকুয়াল টু 200 আপন 5 মানে 40। তাহলে দেখো x এর মান বেরিয়ে গেল 40। তাহলে দেখো এটা কি, এটা 100 ধরেছিলাম বলে এই মানগুলো এরকম ভালো ভালো মান আসছে, তাহলে কি হবে ক্যালকুলেশনটা সোজা হবে। এবার দেখো তাহলে I1 কত হবে, ভেরি সিম্পল, I1 হচ্ছে x বাই আর, তাহলে I1 কত x বাই আর, তাহলে x যদি 40 হয় তাহলে কত হবে 40 আপন আর। তাহলে সিম্পল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত ছিল 100 ডিভাইড বাই 3I1। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দেখো প্রথমে আমরা লিখেছিলাম যেটা যে আর ইকুইভ্যালেন্ট, তাহলে সেক্ষেত্রে কত হবে না আর ইকুইভ্যালেন্ট হয়ে যাবে 100 ডিভাইড বাই 3I1, ওকে। তাহলে 100 ডিভাইড বাই I1 কত বেরিয়েছে 40 আপন আর, তাহলে 40 চলে গেল উপরে আর ইন্টু 3, ওকে। তার মানে কত হলো 100 আর আপন 120। তাহলে দেখো 5 আর আপন 6 কত হবে 5 আর আপন 6। অনেকে এগুলো মুখস্থ রাখে, তোমরা জানো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, যে বডি ডায়াগোনাল যদি হয় তাহলে 5 আর আপন 6 হবে, ফেস ডায়াগোনাল হলে কি হবে দেখবো, আর এজ হলে কি হবে দেখবো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 5 আর বাই 6। নেক্সট দেখো
সেম টাইপে করবো, কিন্তু পয়েন্টগুলো জাস্ট আলাদা, যেটা হচ্ছে এখানে ফেস ডায়াগোনাল আছে, প্রসেস সেম। তাহলে আমরা কি করব, এই ফেস ডায়াগোনাল এ এবং বি এর মধ্যে একটা ব্যাটারি জুড়ে দেবো। কত ভোল্টের ব্যাটারি জুড়ে দেবো বলো? 100 ভোল্টের ব্যাটারি জুড়ে দেবো। একই রকম প্রসেস। তাহলে দেখো এইদিকে কত হবে 100, এদিকে কত হবে 0। এইখানে দেখো মিড পয়েন্টটা পাবে, যেটা আমি আগেরটাতে করতে যাচ্ছিলাম। দেখো কেন এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে দেখো এইটা মিড পয়েন্ট, সিমিলারলি এই পয়েন্টের ক্ষেত্রে দেখো এইটা মিড পয়েন্ট। এবং দেখো এই দুটো পাথ কিন্তু সিমেট্রিক, তুলনামূলকভাবে এইটা একটু অন্যরকমভাবে আছে। তাহলে এই পাথটা থেকে এইখানে যেতে আর বা এই পাথটা থেকে এখানে যেতে দুটো সিমেট্রিক পাথ, তাহলে এই দুটোকে আমরা I1 ধরে নিই, আর এইটা হচ্ছে যে I2, মোট কারেন্ট হচ্ছে যে I। তাহলে বলো আর ইকুইভ্যালেন্ট কত হওয়া উচিত? আর ইকুইভ্যালেন্ট হওয়া উচিত 100 ডিভাইড বাই I এবং 100 ডিভাইড বাই অ্যাকচুয়ালি 2I1 প্লাস I2, 2I1 প্লাস I2। তাহলে আমাকে কী কী নির্ণয় করতে হবে? I1 এবং I2 নির্ণয় করতে হবে। ওকে, তাহলে দেখো প্রথমে 50 লিখে নিই। এই পয়েন্টে 50 ভোল্ট, যেগুলো মিড পয়েন্ট, এই পয়েন্টে হবে 50 ভোল্ট। আর কোথায় 50 ভোল্ট হবে বলো? আবার দেখো যদি আমরা এইটা দিয়ে দেখি না, এইটা দিয়ে, তাহলে এই পয়েন্টে মিড হচ্ছে না, এইটা দিয়ে মিড হচ্ছে, তাহলে এইটাও 50 হবে। আবার দেখো এইটা দিয়ে যদি আমরা যাই, 1 2 3 4, তাহলে এই পয়েন্টও মিড হচ্ছে, 50 হবে। এগুলো সব 50 ভোল্টের পয়েন্ট, যেগুলো মিড পয়েন্ট। ঠিক আছে, মিড পয়েন্ট কার সাপেক্ষে? এ এবং বি পয়েন্টের সাপেক্ষে মিড ওয়ে যেটা। এবং মিড ওয়ে এই হিসাবে কি সব দিকে সমান ধরনের এনভায়রনমেন্ট পাওয়া যাবে। তুমি এইটা দিয়ে যদি যাও, যে রেজিস্ট্যান্সগুলো আছে, এইটা দিয়ে যদি আমরা যাচ্ছি, ভেবে দেখো যে রেজিস্ট্যান্স পাওয়া যাচ্ছে, এইটা দিয়ে যদি যাচ্ছি, দেখো এখানেও একটা রেজিস্ট্যান্স এইভাবে পাওয়া যাচ্ছে। সিমিলারলি এইটা দিয়ে যখন আমরা যাবো, দেখো এই দুটো যেরকম আছে, এই দুটো সেম পাথ আছে, তাহলে এটা মিড পয়েন্ট। সিমিলারলি যদি আমরা এইটা দিয়ে যাই আর এইটা দিয়ে আসি, সেম, এটা মিড পয়েন্ট। আচ্ছা, সেকেন্ড দেখো এইটা যদি I1 হয়, তাহলে এইটা তো I1 বটেই। আবার এইটা যদি I1 হয়, তাহলে এইটা তো I1 হতেই হবে, কারণ সেম ভোল্টেজ ডিফারেন্স আছে। তার মানে আলটিমেটলি এইটা হবে I2, তাই তো? তাহলে এই পয়েন্টে যদি আমরা x ধরি, ভেবে দেখো এই পয়েন্টে যদি আমরা x ধরি, তাহলে এই দিকের এই পয়েন্টটা হয়ে যাবে 100 মাইনাস x, কারণ এই দুটোর মধ্যে ভোল্টেজ ডিফারেন্স যদি x হয়, এই দুটোর মধ্যে ভোল্টেজ ডিফারেন্স x হতে হবে, তাহলে 100 মাইনাস x। এবারে মনে করো আমি এই পয়েন্টে যদি KCL ইউজ করি, তাহলে কত হবে? x মাইনাস 50, x মাইনাস 50, x মাইনাস 0। তাহলে দেখো অ্যাপ্লাইং KCL এট পয়েন্ট x, সেম প্রসেস, বাস এইটা একটু ইন্টেলিজেন্টলি করতে হবে। অ্যাপ্লাইং KCL এট x, তাহলে কি হবে? দেখো x পয়েন্টে x মাইনাস 50 আপন r প্লাস x মাইনাস, দুবার আছে না, x মাইনাস 50, দেখো x মাইনাস 50, x মাইনাস 50, x মাইনাস 0, x মাইনাস 50 আপন r প্লাস x মাইনাস 0 আপন r। x এই জন্য নেওয়া হচ্ছে যাতে ক্যালকুলেশনটা সুবিধা হয়, কারণ x দিয়ে ক্যালকুলেশন করতে আমরা বেশি অভ্যস্ত। তাহলে দেখো নিচে যদি আমি r বলি, এলসিএম যদি r বলি, তাহলে কতগুলো x আছে? x প্লাস x প্লাস x, 3x মাইনাস 100 ইকুয়াল টু 0। তার মানে অবশ্যই 3x ইকুয়াল টু 100, তার মানে অবশ্যই x ইকুয়াল টু 100 আপন 3। তাহলে বলো I1 তো সিম্পল একদম, I1 দেখো 50 আপন r হবে, 50 আপন r। তাহলে I1 তো একদম, I1 নির্ণয় করার জন্য আমাকে কিচ্ছু করতে হবে না, I1 তো ডাইরেক্ট আমরা পাচ্ছি ভোল্টেজ ডিফারেন্স 50 আপন r। কিন্তু I2টা কত হবে? I2 এর ক্ষেত্রে x আপন r, তাই তো? আর x হচ্ছে 100 আপন 3, তাহলে I2 কত? I2 দেখো, I2 হচ্ছে x আপন r, ভেবে দেখো x মাইনাস 0, এখানে যদি আমরা নির্ণয় করি x মাইনাস 0 আপন r, তাহলে x কত? x বেরিয়েছে 100 আপন 3, তার মানে 100 আপন 3r। তাহলে ফাইনালি দেখো, আমাদের টোটাল কারেন্ট কত হচ্ছে? 2I1 প্লাস I2, ওকে। তাহলে আর ইকুইভ্যালেন্ট কত হবে বলো? আর ইকুইভ্যালেন্ট যেটা হবে সেটা হচ্ছে 100 আপন 2I1 প্লাস I2, ওকে। তার মানে 100 আপন, দেখো 2I1 মানে কত হচ্ছে? 2 ইন্টু 50/r প্লাস I2 মানে কত? 100 আপন 3r, ওকে। তার মানে 100 আপন r, 100 আপন 3r, 2 ইন্টু 50 আপন r। তাহলে এটা এইভাবে লিখতে পারি 100 আপন 2 ইন্টু 50 মানে কত? 100 আপন r প্লাস 100 আপন 3r, ওকে। এক কাজ করো, এখানে উপর নিচে একটা করে 3 দিয়ে দিই, ওকে। তাহলে কি হবে? আলটিমেটলি এই 3rটা উপরে চলে যাবে, তাহলে 100 ইন্টু 3r ডিভাইড বাই 300 প্লাস 100 মানে 400, তাহলে 3r আপন 4। দেখো 0 0 সব কেটে গেল, 3r আপন 4। তাহলে দেখো সেক্ষেত্রে আর ইকুইভ্যালেন্ট হয়ে যাবে কত? 3r আপন 4, বুঝতে পারছো? তার মানে কি হলো? বডি ডায়াগোনাল হলে 3r, তাহলে বডি ডায়াগোনাল হলে কত ছিল? 5r আপন 6। ফেস ডায়াগোনাল হলে কত হচ্ছে? ফেস ডায়াগোনালের ক্ষেত্রে 3r আপন 4। তাহলে নেক্সট দেখো, তাহলে এখানেও কি? এখানে দেখো এজ বরাবর রয়েছে দুটো পয়েন্ট, ওকে।
তাহলে এই দুটো পয়েন্টের সাপেক্ষে যদি আমরা একটা ব্যাটারিকে যুক্ত করি, সাপোজ এই দুটো পয়েন্টের সাপেক্ষে আমরা ব্যাটারিকে যুক্ত করে দিলাম, সেম কাইন্ডস 100 ভোল্টের একটা ব্যাটারি যুক্ত করে দিলাম মনে করো। ওকে, তাহলে এইখানে কি হবে দেখো, এইখানে এইটা যদি আমরা আই ধরে নিই, I1 ধরে নিই সোজাসুজি দুটো পয়েন্টের মধ্যে, তাহলে এই দুটোর মধ্যে দেখো সিমেট্রিক আছে। তবে এইটাও যেভাবে এইখানে আসছে এইটাও দেখো সেইভাবে এখানে এসছে। তাহলে এইটার কারেন্ট যদি আমরা I2 বলি, তাহলে এইটারও কারেন্ট হবে I2। তাহলে বুঝতে পারছো, এইদিকেও কারেন্ট I2 আসবে, এইদিকেও কারেন্ট I2 আসবে। ক্লিয়ার? এবারে দেখো, যদি মনে করো আমরা, এটা তো হবে এই পয়েন্টে যদি আমরা 100 ধরি, তাহলে এই পয়েন্টে 0 ধরবো। এবার মনে করো সাপোজ এই পয়েন্টে আমরা x ধরলাম, তাহলে I2 আছে এখানে, তাহলে x ভোল্টেজ ডিফারেন্স, তাহলে এইটাও x হবে, এটা 100 মাইনাস x হবে। ওকে, আর কোনটা 100, এটা 100 মাইনাস x হবে, এখানে I2 আছে, 100 মাইনাস x হবে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এইটা যদি x হয় তাহলে এইটাও x হবে নিঃসন্দেহে। এইবারে দেখো এই পয়েন্টগুলোর ভোল্টেজ কিন্তু আমি জানতে পারছি, তাহলে এই পয়েন্টে একটা ভোল্টেজ আমাকে ধরতে হবে কিছু y। ওকে, তাহলে দেখো এই দুটো পয়েন্টের মধ্যে সরি এখানে একটা রেজিস্ট্যান্স হবে। তাহলে দেখো যদি এই দুটো পয়েন্টের মধ্যে এইখান থেকে এইখানে যদি y হয় ভোল্টেজ ডিফারেন্স, তাহলে এইখান থেকে এইখানেও y হওয়া উচিত। তার মানে এই পয়েন্টটা হয়ে যাবে আমাদের 100 মাইনাস y, কারণ এই দুটোর মধ্যে যদি y হয় তাহলে এটা 100 মাইনাস y মানে y হবে। ক্লিয়ার? তাহলে দেখো আমরা আমাদেরকে দুবার অ্যাকচুয়ালি কেসিএল অ্যাপ্লাই করতে হবে, একটা এই পয়েন্ট একটা এই পয়েন্টে, তবে আমরা x এর ভ্যালু পাবো। ওকে, তাহলে দেখো এই পয়েন্টে যদি আমরা কেসিএল অ্যাপ্লাই করি, প্রথমে বলো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হবে, প্রথমে বলো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হবে, আর ইকুইভ্যালেন্ট না, আর ইকুইভ্যালেন্ট যেটা হবে সেটা তো ভেরি সিম্পল, আর ইকুইভ্যালেন্ট তো ভেরি সিম্পল, কত হবে 100 ডিভাইড বাই 2i2 প্লাস i1, 2i2 প্লাস i1। ওকে, তাহলে i1 i2 নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে এই বিন্দুতে যদি x এর সাপেক্ষে at x যদি আমরা বলি, x বিন্দুতে যদি আমরা বলি কি হবে, তাহলে x মাইনাস 0 x মাইনাস 100 মাইনাস x মাইনাস 0, দেখো যেটা হবে সেটা হচ্ছে x মাইনাস 0 আপন r প্লাস x মাইনাস 100 মাইনাস x আপন r, x মাইনাস 0 x একটা হচ্ছে x মাইনাস y আপন r প্লাস হয়ে যাবে দেখো x মাইনাস y আপন r ইকুয়াল টু 0। এইটাকে যদি ক্যালকুলেট করো তাহলে কত হচ্ছে x প্লাস x 3x 4x, তাহলে দেখো 4x মাইনাস y, আর এখানে মাইনাস 100, তাহলে এটা রাইট সাইডে চলে যাবে প্লাস 100, তাহলে এইটা হয়ে যাবে একটা ইকুয়েশন। 4x একটু ক্যালকুলেশন করে নেবে, দেখো এইটা পাবে 4x মাইনাস y। ওকে, 4x মাইনাস y ইকুয়াল টু 100 পাবে। ওকে, আচ্ছা সেকেন্ড যদি উইথ রেসপেক্ট টু y আমরা বলি, y এর সাপেক্ষে যদি আমরা অ্যাপ্লাই করি দেখো কেসিএল, তাহলে দেখো y মাইনাস দিস y মাইনাস দিস y মাইনাস দিস, তাহলে দুবার y মাইনাস x পাবো। তার মানে দেখো y মাইনাস x আপন r প্লাস y মাইনাস x আপন r প্লাস y মাইনাস x প্লাস y মাইনাস 100 মাইনাস y মাইনাস 100 মাইনাস y আপন r ইকুয়াল টু 0। তাহলে দেখো কত হবে, তাহলে দেখো আলটিমেটলি কত হবে, y মাইনাস x মানে উপরটা আছে 2y মাইনাস 2x, তারপরে এখানে y 2y প্লাস 2y মাইনাস 100 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে 4y মাইনাস 2x, তাই কি 4y মাইনাস 2x, তাহলে 4y মাইনাস 2x ইকুয়াল টু 100। লেট মি চেক এগেন, y মাইনাস x তাহলে y মাইনাস 100 y 2y মাইনাস 2x, ঠিক আছে 4y মাইনাস 2x ইকুয়েশন 2। তাহলে দেখো এই দুটো সলভ করলে আমরা x পেয়ে যাবো, x পেলেই হবে, কারণ দেখো আমরা যে i2 নির্ণয় করার জন্য xই দরকার। দেখো xটা জানলে i2 পেয়ে যাবো, আর i1 তো সিম্পল 100 আপন r, i1 দেখো এখান থেকে তো সিম্পল দেখতে পাচ্ছি আমরা 100 আপন r, তাহলে i2 আসলে কি, i2 হচ্ছে দেখো x আপন r। ওকে, i2 হচ্ছে কত x আপন r, তাহলে x আমাদের দরকার। আচ্ছা এই দুটো সমীকরণ থেকে x নির্ণয় করতে হবে, কি করব, এই ইকুয়েশনটাকে 4 দিয়ে গুণ করে দিই, প্রথম ইকুয়েশনটাকে 16x প্রথমে ঠিক করেছিলাম মাইনাস 4y ইকুয়াল টু 100, এইটাকে তো গুণ করারই দরকার নেই, তাহলে এটা কত হচ্ছে মাইনাস 2x প্লাস 4y ইকুয়াল টু 100। আচ্ছা ওইটাকে 4 দিয়ে গুণ করেছি মানে 400 হবে, তাহলে দেখো এটা কেটে যাচ্ছে, তাহলে 14 মাইনাস 2 মানে 16 মাইনাস 2 মানে 14x, তাহলে 14x ইকুয়াল টু 500, 14x ইকুয়াল টু 500, তাহলে x ইকুয়াল টু কত হবে 250 আপন 7, 250 আপন 7 হয়ে গেল x। তাহলে ভেবে দেখো i2 কত হবে 250 আপন 7r, বুঝতে পারছো, তাহলে i2 হয়ে গেল 250 আপন 7r। তাই যদি হয় তাহলে আমরা এখান থেকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করতে পারবো অবশ্যই। তাহলে দেখো আর ইকুইভ্যালেন্ট কত হবে, আর ইকুইভ্যালেন্ট যেটা হবে সেটা কত হয় 100 আপন কত ছিল বলো, 100 আপন কি ছিল 2i2 প্লাস i1, 2i2 প্লাস i1, 2i2 প্লাস i1, 2i দেখো
যত সার্কিটটা কম সিমেট্রিক হবে তত একটু ক্যালকুলেশন বেশি হবে। ওকে, তাহলে দেখো 100 ডিভাইড বাই 2 ইন্টু I2 কত ছিল 250 আপন 7R, তাহলে 250 আপন 7R প্লাস I1 কত ছিল 100 আপন R। এক কাজ করো, এইটাকে যদি আমরা উপর নিচে 7 দিয়ে গুণ করে দিই তাহলে 7 ইন্টু দিস 7 ইন্টু দিস, তাহলে 7R উপরে চলে যাবে। ভেবে দেখো 7R যদি উপরে চলে যায় তাহলে কত হবে 100 ইন্টু 7R আপন 500 প্লাস 700 1200, 7R/12 এই মানটি তো দরকার ছিল। তাহলে আর ইকুইভ্যালেন্ট কত 7R/12। ক্লিয়ার? তাহলে দেখো বিশেষ করে হচ্ছে এটা ক্যালকুলেশনটা একটু কেন বড় হলো, কারণ দুটো ইকুয়েশন চলে এসছে। বুঝতে পারছো বিষয়টা? কারণ দুটো ইকুয়েশন হলে কোনো সিমেট্রিটা এমন ছিল যে আমরা ওই পয়েন্টের পোটেনশিয়ালটা এক্স দিয়ে বের করতে পারছিলাম না, তাহলে এই পয়েন্টের পোটেনশিয়ালটাকে একটা আলাদা ধরতে হলো। বোঝা গেল ব্যাপারটা? তো এইভাবে কিন্তু তোমরা যদি করো তাহলে ইজিলি করতে পারবে। ওকে, ক্লিয়ার? তো এইভাবে আমরা কেসিএলটাকে ইউজ করতে পারি সিমেট্রিক সার্কিটের ক্ষেত্রে, এবং কেসিএল খুব ইউজফুল একটা ফর্মুলা। ওকে, থ্যাংক ইউ।